আসসালামু আলাইকুম। আজকে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ক্লাসের হিসাব বিজ্ঞানের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের কয়েকটা ক্লাস হয়ে গেছে। আমরা আর ভূমিকায় না যাই, সরাসরি আমরা ক্লাসে যাই। পড়া প্রথমত আমরা ইতিপূর্বে যদি আমরা জানি যে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কীভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়, হাউ টু ডিটারমাইন ডেবিট অ্যান্ড ক্রেডিট, এটা অলরেডি আমিনুল স্যার শিখিয়েছে। তারপরও আমি আবার নতুন করে একটু দেখাই। তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশনটাই মূলত মেইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কি জানি? সম্পদ সমান দায়। দায়কে আবার এই ইকুয়েশনটাকে যদি আমরা এক্সপান্ড করি, যদি একটু বর্ধিত করি, তাহলে কি দাঁড়াবে? এ ইকুয়াল লাইবিলিটি ও ই অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এটাকে যদি আর একটু বর্ধিত করি, এল ওইকে যদি বর্ধিত করি, তাহলে কোনো ব্যক্তি যদি ব্যবসা আরম্ভ করে, তাহলে প্রথমেই তার লাগবে হচ্ছে মূলধন বা ক্যাপিটাল। সি উদ্দেশ্য কি? আয় করা। রেভিনিউ শুধু আয় করলে হবে না, ব্যয় করা লাগবে। এক্সপেন্স মালিক তার নিজ প্রয়োজনে অথবা মালিকের পক্ষে অন্য কোনো ব্যক্তি যদি ব্যবসায় কারবার থেকে যদি টাকা উত্তোলন করে, তাহলে সেক্ষেত্রে তাকে আমরা কি বলছি? ড্রয়িংস। তাহলে ফাইনালি ওনার সিকিউরিটি বা মালিকের যে সত্ত্ব বা মালিকের যে অধিকারটা আছে, তা কিসের উপরে আছে? মালিক তার নিজের মূলধনের উপরে, আয়ের উপরে, ব্যয়ের উপরে এবং উত্তোলনের উপরে। তাহলে আমরা ওইকে যদি এক্সপান্ড করি বা ভেঙে দেখাই, তাহলে কিভাবে আসবে আমরা দেখব। ক্যাপিটাল বা মূলধন, রেভিনিউ বা আয়, এক্সপেন্সেস বা খরচ, ড্রয়িংস বা উত্তোলন। এখানে এল লায়াবিলিটি বা দায়, অ্যাসেট সম্পত্তি। তাহলে যদি এটাকে আর একটু অন্যভাবে দেখায়, তাহলে কি দাঁড়ায় একটু দেখি। সি আর ই ডি, যদি আমরা ব্র্যাকেটটাকে উঠিয়ে দিই, আমরা ইকুয়েশনের রুল অনুযায়ী এই মাইনাস ফিগারগুলোকে যদি এই পারে নিয়ে আসি, তাহলে প্লাস হয়ে যাওয়া উচিত। কি দাঁড়াচ্ছে? মাইনাস ই মাইনাস ডি যদি এ পারে নিয়ে আসি, প্লাস হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? এ প্লাস ই প্লাস ডি। এবং ডান পক্ষে কি থাকছে? লায়াবিলিটি, ক্যাপিটাল, রেভিনিউ। আবার বলি, লেফট সাইডে কে আছে? অ্যাসেট, এক্সপেন্সেস, ড্রয়িংস। সম্পদ, খরচ, উত্তোলন। এই পারে কি দেখতেছি আমরা? লায়াবিলিটি, ক্যাপিটাল, রেভিনিউ। আমরা এই বাম পক্ষের এরা সাধারণত ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, যেটাকে সংক্ষেপে ডিআর, সিআর। যদি এরা প্লাস হয় বা বৃদ্ধি পায়, তাহলে অ্যাসেট, এক্সপেন্সেস অ্যান্ড ড্রয়িংস যদি ইনক্রিজড হয় বা বর্ধিত হয় বা বৃদ্ধি পায়, তাহলে তারা হবে ডেবিট। অপরপক্ষে লায়াবিলিটি, ক্যাপিটাল, রেভিনিউ। লায়াবিলিটি দায়, বহির্দায় বলে আসলে। ক্যাপিটাল বা মূলধন, রেভিনিউ বা আয়, এরা যদি বৃদ্ধি পায় এই সকল দফাগুলো, তাহলে এগুলোকে কি বলতে হবে? ক্রেডিট। এখন আমরা ডেবিট এবং ক্রেডিট কিভাবে হয় এগুলো সব জানা আছে, জেনেছো ইতিমধ্যেই। এখন আমরা ডেবিট ক্রেডিট করে দেখাবো কিভাবে করতে হয় সেগুলো।
এ ই ডি। যদি বাড়ে ডেবিট। আচ্ছা, অ্যাসেট বা সম্পদ সম্পত্তি এগুলো আর লিখতে গেলাম না। ক্যাপিটাল, রেভিনিউ, ড্রয়িংস, সরি লায়াবিলিটি। যদি এরা বৃদ্ধি পায় বা ইনক্রিজড হয়, ডিক্রিজড হয়, তাহলে এটা রিভার্স হবে। বাড়লে কি ডেবিট, তাহলে এটা বাড়লে হবে হচ্ছে ক্রেডিট। এখানে কমলে বা হ্রাস পেলে ক্রেডিট হয়, এখানে কমলে তার উল্টা হবে ডেবিট। এটাকে আবার দেখি আমরা। সম্পদ, অ্যাসেট, এক্সপেন্সেস অ্যান্ড ড্রয়িং, সম্পদ, খরচ এবং উত্তোলন যদি বাড়ে বৃদ্ধি পায় তাহলে ডেবিট, যদি কমে ক্রেডিট। ক্যাপিটাল, রেভিনিউ অ্যান্ড লায়াবিলিটিজ, if increased then it will be credited and decrease then it will be debited. এখন এটির উপরে ভিত্তি করে আমাদের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের সকল ক্লাস বা সকল চ্যাপ্টার এগুলোর সঙ্গেই সবগুলো রিলেটেড। এখন আমরা একে একে ধরি। অ্যাসেট, অ্যাসেটস সম্পদ সম্পত্তি যাই বলি না কেন, অ্যাসেট বা সম্পদ। এই সম্পদগুলা ডেবিট ক্রেডিট কোনগুলা, এই অ্যাসেটগুলো আমাদের জানা দরকার। তবে ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে যেটা প্রথমেই যেটা ব্যবহার করা হয়, যে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে প্রতিষ্ঠানকে ডেকোরেটেড করতে হয়, সাজাতে হয়, সেই জন্য তার কি দরকার, আসবাবপত্র দরকার। তো প্রথমে আসবাবপত্রটা, আসবাবপত্র এটা হচ্ছে তার সম্পত্তি। সম্পদ সম্পত্তি যা আমরা ওটাকে আর বিশ্লেষণ করব না, আমরা দুটাকে একই রকম আপাতত ভাবি। আরও আছে, যদি নিজে থেকেই যদি কোনো দোকানটা নিজের তৈরি হয়, দালান কোঠা। অফিস পরিচালনার জন্য কোনো মেশিনারিজ যদি প্রয়োজন হয়, যদি কেউ কম্পিউটার কেনে, তাহলে টাইপরাইটার যদি কেনে, তাহলে সেক্ষেত্রে অফিস সরঞ্জাম নামে অভিহিত হবে। অফিস ইকুইপমেন্ট, বিল্ডিং, ফার্নিচার, আসবাবপত্র বা ফার্নিচার, দালান কোঠা, বিল্ডিং অ্যান্ড অফিস সরঞ্জাম বা অফিস ইকুইপমেন্ট। আর কি সম্পদ আছে? লিকুইড যদি অ্যাসেট ধরি তাহলে হবে হচ্ছে নগদ। আর কি হতে পারে? ব্যাংক। আর কি হতে পারে? অনেক কিছু হতে পারে। যদি আমরা বাকিতে বিক্রি করি তাহলে সেক্ষেত্রে আমরা টাকা পাবো, এটা হচ্ছে প্রাপ্য হিসাব। তাহলে আমরা আবার একটু দেখি। অ্যাসেটস কোনগুলো? আসবাবপত্র, দালান কোঠা, অফিস সরঞ্জাম, নগদ, ব্যাংক, প্রাপ্য হিসাব, আরও অনেক কিছু আছে, আমরা ওটা পরে দেবো স্টেপ বাই স্টেপ। আজকে এই কয়টা নিয়ে আমরা দেখি। এখন যদি কোনো ব্যবসার প্রয়োজনে টেবিল, চেয়ার, আসবাবপত্র, আলমিরা বা আলমারি যেটা বলি না কেন, যদি আমরা ক্রয় করি তাহলে তাকে বলতে হবে আসবাবপত্র ডেবিট, অথবা সংক্ষেপে এভাবে লিখতে পারি
আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকা। যদি আমার এমন হয় তাহলে আসবাবপত্র আমাদের এটাও সম্পদ। আমরা যদি নগদ টাকার মাধ্যমে আসবাবপত্রটা কিনি তাহলে নগদ টাকাটাও আমাদের সম্পদ। তাহলে দুইটা জিনিস ঘটছে এখানে। একটা হচ্ছে আসবাবপত্র কিনলে আসবাবপত্র আমাদের প্রতিষ্ঠানে আসবে, একটা সম্পদ বাড়বে। সমপরিমাণ ওই একই পরিমাণ সেম অ্যামাউন্ট কী হবে, আমাদের কমে যাবে। কি কমবে? নগদ টাকা কমবে। তাহলে আসবাবপত্র যেমন বাড়বে নগদ টাকাটা কমবে। আমরা এর আগে বলেছি যে সম্পদ যদি বাড়ে ডেবিট হয়, সম্পদ যদি কমে ক্রেডিট হবে। তাহলে আসবাবপত্র কিনেছি, কী দিয়ে কিনেছি? নগদ টাকা দিয়ে কিনেছি। তাহলে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে মানে আমার প্রতিষ্ঠানে আসছে, আর নগদ টাকা দিয়ে আমি কিনেছি, নগদ টাকা কমে গেছে বা হ্রাস পেয়েছে। তাহলে আসবাবপত্রকে বলবো ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এখন যদি আমরা জাবেদা বলি তাহলে কি দাঁড়াবে? আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব হবে ক্রেডিট। ব্যাপারটা এভাবে লিখতে হয়। তাহলে আমরা আবার একটু দেখি এইটাতে। যদি দেখি অ্যাসেট বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। যদি অ্যাসেট ইনক্রিজ হয় ডেবিট, ডিক্রিজ হয় বা হ্রাস পায় ক্রেডিট। এখন অ্যাসেট কোনগুলা? কয়েকটা উদাহরণ আমি এখানে দিয়েছি, দেখো। আসবাবপত্র, দালান কোঠা, অফিস সরঞ্জাম, নগদ, ব্যাংক, প্রাপ্য হিসাব। এগুলা, এই সম্পত্তিগুলা যদি আমরা ক্রয় করি তাহলে আমাদের প্রতিষ্ঠানে যত কিনবো তত বাড়বে। তাহলে কী হবে? ডেবিট। যার মাধ্যমে কিনবো ওই সম্পদটা চলে যাবে। যদি নগদ টাকা দিয়ে কিনি নগদ টাকাটা কমে যাবে, সুতরাং আমরা নগদ টাকাটাকে কী বলবো? ক্রেডিট। এখন একটা উদাহরণ বলি। 10,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো, আসবাব বাড়লো, নগদ কমলো। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কয় হাজার টাকা? 10,000। হ্যাঁ, এখানে অনেকগুলো কলাম হবে, কলামগুলো দিচ্ছি না। ওদিকে ডেটের একটা কলাম হবে, সেগুলো দিচ্ছি না, জাস্ট খসড়াটা বোঝার চেষ্টা করো। এখন সিমিলারলি যদি আমি এভাবে বলি, দালান কোঠা 1 লাখ টাকার ক্রয় করা হলো, কি বলবে? দালান কোঠা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমি যদি এই দুটাকে আসবাবপত্র ক্রয় করা হলো, আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। দালান কোঠা ক্রয় করা হলো, দালান কোঠা ডেবিট, নগদান ক্রেডিট। যদি বলি অফিস সরঞ্জাম ক্রয় করা হলো বা কম্পিউটার ক্রয় করা হলো, তাহলে কি বলবো আমরা? অফিস সরঞ্জাম হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এখন যদি আমরা ভূমি ক্রয় করি তাহলে ভূমি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আরও অনেক কিছুর মাধ্যমে ক্রয় করা যায়, সেগুলো আমরা এখন একটু একটু করে দেখার চেষ্টা করছি। যদি বলা হয় যে একটি আলমারি ক্রয় করা হলো 50,000 টাকা, কি বলবে? তাহলে আলমারি এটা আসবাবপত্রের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করব। তাহলে বলবো আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত? 50,000। তাহলে গোটা লেনদেনটা দাঁড়াচ্ছে এরকম। যদি আমরা বলি যে 50,000 টাকার একটি আলমারি ক্রয় করা হলো, তাহলে দুইটা হিসাব এখানে জড়িত, একটা হচ্ছে আসবাবপত্র, একটা হচ্ছে নগদান। আসবাবপত্র ক্রয় করেছি, আসবাবপত্র প্রতিষ্ঠানে আসবে, আসবাবপত্রকে বৃদ্ধি পাবে, সুতরাং একে বলবো আমরা ডেবিট, ওই সমপরিমাণ টাকা।
আলমারি যখন ক্রয় করেছি তখন 50,000 টাকা আমরা দোকানে দিয়ে এসেছি, যাদের কাছ থেকে কেনা হয়েছে, তাহলে আমরা কি বলবো? নগদ টাকা আমাদের কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট। যদি এটাকে আমরা এভাবে দেখি যে হিসাব এখানে কয়টা জড়িত, তাহলে বলবো আসবাব। আরেকটা কি? নগদান। যদি এদের প্রকৃতি জিজ্ঞেস করি যে আসবাবপত্রটা কি, সম্পদ না দায়, আয় না ব্যয়, তাহলে আমরা কি বলবো? আসবাবপত্রটা হবে হচ্ছে সম্পদ। নগদান কি? এটাও সম্পদ, সম্পত্তিও বলা যায়। তাহলে আসবাবপত্রও সম্পদ, নগদানও সম্পদ। এখন এই লেনদেনের ফলে কার পরিমাণে কি ধরনের প্রভাব পড়েছে? আসবাবপত্র ক্রয় করেছি, আসবাবপত্র অবশ্যই বৃদ্ধি পাবে, মানে প্লাস। নগদান এটাও সম্পদ, কিন্তু আমরা সেটা অন্যকে দিয়ে এই আসবাবপত্রটা ক্রয় করেছি, তাহলে আমার নগদ টাকা কম হবে, দ্যাট মিন হ্রাস বা মাইনাস। এখন সম্পদ বৃদ্ধি পেলে কি বলেছি? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে এটা হবে ডেবিট। সম্পদ হ্রাস পেলে বলেছি কি? ক্রেডিট। একটা জিনিসকে বোঝার চেষ্টা করো, বাকিগুলা এমনিতেই হয়ে যাবে। জাস্ট একটা দেখো, আসবাবপত্র ক্রয় করা হয়েছিল, দুইটা হিসাব জড়িত, আসবাবপত্র আর নগদান। আমরা আসবাবপত্র কিনেছি, এটা সম্পদ, নগদ টাকা দিয়েছি, এটাও সম্পদ। আসবাবপত্র আমাদের প্রতিষ্ঠানে আসবে, এটা বৃদ্ধি পাবে। নগদ টাকা দিয়ে কিনেছি, নগদ টাকা হ্রাস পাবে, হ্রাস লিখেছি। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, এই যে হ্রাস পেয়েছে ক্রেডিট। সিম্পল জিনিস, একটা জিনিস বুঝো, বাকিগুলা একইটাই। এখন আসবাবপত্র বাদ দিয়ে যদি আমি যন্ত্রপাতি কিনি বা মেশিন কিনি, শুধুমাত্র এখানে শুধু বসে দিলেই চলবে, মেশিন বা যন্ত্রপাতি ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মেশিন কিনেছি, এটাও সম্পদ, নগদান, নগদ টাকা দিয়ে ক্রয় করেছি, সুতরাং এটাও সম্পদ। একটা সম্পদ বৃদ্ধি পেলে আর একটা সম্পদ কী হয়ে যাবে? কমে যাবে, সিম্পল। যন্ত্রপাতি বা সম্পদ বৃদ্ধি পেয়েছে, ডেবিট। যন্ত্রপাতি কিনেছি নগদ টাকা দিয়ে, নগদান, এটা সম্পদ, এটা হ্রাস পেয়েছে, ক্রেডিট। এখন যদি আমরা কম্পিউটার ক্রয় করি, অফিসে ব্যবহারের জন্য যদি আরও কোনো মেশিনারিজ কিনি, টুলস কিনি, যাই কিনি না কেন, এখন যদি আমরা কম্পিউটার ক্রয় করি, তাহলে আমরা লিখব অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম ডেবিট, নগদ টাকা দিয়ে কিনছি, নগদান সবসময়ের জন্য ক্রেডিট যদি নগদ টাকা দিয়ে ক্রয় করা হয়। তাহলে অফিস সরঞ্জাম ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো, অফিস সরঞ্জাম এটা সম্পদ, ক্রয় করেছ, বৃদ্ধি হয়েছে, সুতরাং এটা ডেবিট। যেহেতু কম্পিউটারটা মনে করো যে 60,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে, তাহলে অফিস সরঞ্জাম এটা সম্পদ, বৃদ্ধি পাবে, ডেবিট হবে, টাকা 60,000। আমরা অফিস সরঞ্জাম ক্রয় করেছি নগদ টাকা দিয়ে, নগদ টাকার পরিমাণটা কমে যাবে, সুতরাং এটাকে লিখব আমরা নগদান হিসাব লিখতে হতো, যাই হোক, নগদান হিসাব, এটাও সম্পদ, এটা হ্রাস পেয়েছে, সুতরাং ক্রেডিট হবে এটা। এখন আমরা স্থায়ী সম্পত্তি যাহাই ক্রয় করি না কেন, শুধু এখানে বসিয়ে দিবে ওইটার নাম। আসবাব কিনলে আসবাব ডেবিট, নগদ ক্রেডিট। যন্ত্রপাতি কিনলে যন্ত্রপাতি ডেবিট, নগদ ক্রেডিট। আর যাই কিনো না ওইভাবে।
এই একই জিনিস। যদি এখন আমরা বিক্রেতা হই, যদি আমরা আসবাবপত্রের, যদি আমাদের ফার্নিচারের দোকান থাকে, আমরা যদি ফার্নিচার নিয়ে ক্রয় বিক্রয় করি, এখন যদি আমি ফার্নিচারটা বিক্রি করি তাহলে কি দাঁড়াবে? আমি দোকানদার, আমি কি লিখব? তখন লিখব যে আসবাবপত্রটা আমি সেল করেছি বা বিক্রি করেছি। কি হবে ঘটনাটা? যে আসবাবপত্রটা চলে যাবে আর এর বিনিময়ে আমরা টাকাটা পাবো। তাহলে দুটাই কিন্তু সম্পদ, টাকাটা আসলো আর আসবাবপত্রটা চলে গেল। তাহলে আমরা এইভাবে দেখতে পারি যে দুটা হিসাব, একটা হচ্ছে নগদান টাকা আমরা পেয়েছি, পাওয়ার বিষয়টাকে আগে লিখি, আর আসবাবপত্র দুইটা বিষয়, আসবাবপত্র বিক্রি করেছি, এটাই আমার ব্যবসা। তাহলে নগদ টাকা পেয়েছি, আসবাবপত্রটা আমার প্রতিষ্ঠান থেকে চলে গেছে, তাহলে বাড়লো কে? নগদ টাকা বাড়লো। কোন সব আসবাবপত্র কমলো না বাড়লো? আমার গোডাউন থেকে চলে গেল বা দোকান থেকে চলে গেলে আমার আসবাবপত্রটা কমে যাবে পরিমাণটা। দুটাই কিন্তু সম্পদ। সম্পদ বাড়লে কি? বাড়লে ডেবিট, তখন লিখতে হবে নগদান হিসাব ডেবিট আর আসবাবপত্র হিসাব ক্রেডিট। এখন হ্রাস বা বৃদ্ধি এই দিয়ে যদি আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি তো এটাকে আধুনিক পদ্ধতি বলবো। আর যদি দেখি যে বাড়া কমা না বলে যে কে আসলো কে গেল এ ধরনের কথাবার্তা, যে নগদ টাকা আসলো, আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট, তা আমরা এভাবে না বুঝি, আমরা হ্রাস বৃদ্ধি দিয়েই বুঝি, এটা সবচেয়ে ভালো। তাহলে আবার দেখি, আসবাবপত্র বিক্রয় করা হলো নগদে, নগদ টাকা পেয়েছি, আসবাব গেছে, নগদান হিসাব ডেবিট, চলে গেল কে? আসবাব চলে গেল, আসবাবপত্র হিসাব ক্রেডিট। এখন যদি আমার মেশিনারির দোকান থাকে, মেশিনারি যদি বিক্রি করি, টুলস যদি বিক্রি করি, ছোটোখাটো জিনিস যদি বিক্রি করি, ফিক্সড চার্জ যদি বিক্রি করি, তাহলে আমরা কি লিখব? দেখো, বিক্রি করেছি 10,000 টাকার, তাহলে নগদ টাকা পেয়েছি, পাওয়া টাকা আগে লিখি, নগদান হিসাব। কি বিক্রি করেছি? মেশিন বিক্রি করেছি বা টুলস, না মেশিন ধরি, মেশিন বিক্রি করেছি। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? নগদ টাকায় বিক্রি করেছি, নগদ টাকা বাড়বে। মেশিন বিক্রি করেছি, আমার মেশিন যত বিক্রি করতে থাকবো প্রতিষ্ঠানে মেশিনের পরিমাণটা তত কমে যাবে, তাহলে মেশিন হিসাবটার পরিমাণটা হচ্ছে কমে যাবে। আবার এইখানেই দেখো, অ্যাসেট বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। তাহলে অ্যাসেট নগদ বৃদ্ধি পেয়েছে, বলবো নগদান হিসাব ডেবিট আর মেশিন হিসাব ক্রেডিট। শুধু লক্ষ্য রাখবে কোন সম্পত্তি বাড়লো আর কোন সম্পত্তি কমলো, যেটা বাড়বে ডেবিট, কমলেই ক্রেডিট, সিম্পল জিনিস। এখন মেশিন বিক্রি না করে যদি আমরা অফিস সরঞ্জাম বিক্রি করি, টাইপরাইটার বিক্রি করা হলো, কম্পিউটার বিক্রি করা হলো, মোবাইল বিক্রি করা হলো, আরও অনেক কিছু বলা যায়। তা আমরা যদি বলি কম্পিউটার বিক্রি করলাম 40,000 টাকা দিয়ে, কী দাঁড়াবে? নগদান ডেবিট আর অফিস সরঞ্জাম ক্রেডিট। তাহলে আজকে অ্যাসেট দিয়েই বুঝালাম, এ পর্যন্তই। বাকি ক্লাসগুলো পরবর্তীতে স্টেপ বাই স্টেপ হবে ইনশাল্লাহ। তো ধৈর্য সহকারে দেখো আর বাড়িতে প্র্যাকটিস করো, আর মাস্ক বাইরে গেলে অবশ্যই মাস্কটা ব্যবহার করবে। ধন্যবাদ সবাইকে।